বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বাইনারি সংখ্যার গল্প এই অধ্যায় দিয়ে শুরু করব। সবার আগে আমরা দেখব বাইনারি কি। এখানে দেখো বলা আছে বাইনারি কি। বাইনারি বলতে আমরা কি বুঝি? এখানে দেখো লেখা আছে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য দুইটি অঙ্ক বা কি ব্যবহার হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ বাইনারি সংখ্যা ব্যবহার করতে আমরা দুইটা সংখ্যা ব্যবহার করি। সংখ্যা দুইটা কি? একটা হচ্ছে 0 আর সেটা হচ্ছে 1। তাহলে বাইনারি সংখ্যা বলতে আমরা বুঝি 0 আর একটা হচ্ছে 1। এই দুইটা সংখ্যাকে বুঝি আমরা হচ্ছে বাইনারি বলতে। এখানে কি বলা আছে দেখো, অনুমানের খেলা, গেসিং গেম। খেলাটা অনেক সুন্দর। তোমরা একটু যদি মনোযোগ আমার কথাগুলো একটু শোনো, আমি ইনশাল্লাহ তোমাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। এখানে বলা আছে এসো একটি অনুমানের খেলা খেলি। খেলাটি হলো প্রিয় বই, প্রিয় বিখ্যাত ব্যক্তি, প্রিয় সিনেমার নাম। এই তিনটা জিনিস দেওয়া আছে। এক নাম্বার হচ্ছে প্রিয় বই, প্রিয় বিখ্যাত ব্যক্তি, প্রিয় সিনেমার নাম। তিনটা জিনিস অনুমান করতে হবে। তাহলে কি বলা আছে? আসো আমরা সবাই মিলে তিনটা জিনিস অনুমান করি, আইডিয়া করি। বিষয়গুলো হচ্ছে প্রিয় বই, বিখ্যাত ব্যক্তি আর একটা সিনেমার নাম। ঠিক আছে, নিয়মটা বলে দিই। লটারি করে ক্লাসের সামনে একজন যাবে এবং প্রিয় কোনো বই, বিখ্যাত ব্যক্তি বা সিনেমার নাম মনে করে যাবে। তাহলে কি হলো, তোমাদের ক্লাসে মনে করো 20 জন স্টুডেন্ট আছে, তার মধ্য থেকে একজন কেউ সামনে যাবে, তাকে অবশ্যই এই তিনটার মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে। সেটা প্রিয় বই হতে পারে, বিখ্যাত ব্যক্তি হতে পারে, একটা প্রিয় সিনেমার নাম হতে পারে। তারপর কি করতে হবে দেখো, সবাই প্রশ্ন করে তার থেকে সঠিক উত্তরটি বের করে নিয়ে আসার চেষ্টা করবে। তার মানে 20 জনের মধ্য থেকে সামনে যে একজন চলে গেল, মানে দাঁড়ালো, আর বেঞ্চে বসে থাকলো 19 জন। এখন 19 জন এখন সামনে যে গেল তাকে প্রশ্ন করবে সে কোন জিনিসটা আইডিয়া করছে, প্রিয় বই আইডিয়া করছে, বিখ্যাত ব্যক্তি না সিনেমার নাম। কিন্তু কয়েকটি শর্ত। শর্ত কেমন? প্রশ্নগুলো কোনোটি উত্তর সে মুখে বা ইশারায় বলতে পারবে না। তাহলে তোমাদের 19 জনের মধ্য থেকে যে প্রশ্নগুলো করা হবে তাকে উত্তর দিতে হবে সে আলো জ্বালিয়ে। তার মানে সে তোমাদের 19 জন মধ্য থেকে যে প্রশ্নগুলো করা হবে, কারো প্রশ্ন যদি সঠিক হয় তার হাতে একটা টর্চ লাইট দেওয়া থাকবে, সে ওইটা আলো জ্বালিয়ে সঠিক উত্তর দেবে। যদি হ্যাঁ হয় লাইট জ্বালাবে, আর যদি না হয় আলো জ্বালাবে না। প্রশ্নের উত্তরে যদি হ্যাঁ হয় তাহলে একবার আলো জ্বলবে, আর যদি না হয় তাহলে আলো জ্বলবে না। মনে করে সালমা মনে মনে ভেবে নিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম। তাহলে সালমা নামে একজন স্টুডেন্ট সামনে চলে গেল, সে ধরে নিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম। এবার সবাই কিভাবে তাকে প্রশ্ন করতেছে দেখো। তাহলে 1 নম্বর প্রশ্ন, তোমাদের মধ্য থেকে যে কোনো একজন প্রশ্ন করছে, এটি কি কোনো বই? তাহলে এটি কি কোনো বই ছিল? সালমা যে মনে মনে কল্পনা করছিল একজন কবির নাম, তাহলে কবি কি বই হতে পারে? তাহলে না, সালমা আলো জ্বালাবে না। তার মানে এটা ভুল। সে ধরে নিবে যে প্রশ্নটা করছে তার প্রশ্নটা ছিল ভুল। 2 নাম্বার ব্যক্তি দেখো, এটা কি কোনো ব্যক্তি? হ্যাঁ, তাহলে সালমা এখন ধরে নিচ্ছে আলো জ্বালাবে না, তার মানে এটা কোনো ব্যক্তি না, তিনি একজন লেখক। আচ্ছা, 3 নাম্বার ব্যক্তি কি করলো দেখো, তিনি কি কোনো লেখক? হ্যাঁ, 3 নাম্বারে যে আসে প্রশ্ন করলো তার প্রশ্নটা সঠিক হলো। তার মানে সে মোটামুটি একটা ধরে নিতে পারলো, আইডিয়া করলো যে হ্যাঁ তিনি একজন লেখক। তার মানে কি করতে হবে? তাহলে সালমা আলো জ্বালাবে। তিনি কি এখনো বেঁচে আছেন? তাহলে এখানে যদিও এখানে বলা আছে তিনি কি এখনো বেঁচে গেছেন, না মানে বেঁচে আছেন, না তিনি তো বেঁচে নাই, তিনি মরে গেছেন। তার মানে আলো জ্বলবে না। ঠিক আছে, পরের প্রশ্ন, তিনি কি কবিতা লিখতেন? হ্যাঁ, অবশ্যই কবি হলে কবিতা লিখবেন, কবিতা লিখতেন। তার মানে এটা হচ্ছে সঠিক উত্তর।
সঠিক উত্তর হলে কি করবে? আলো জ্বলবে। পরের প্রশ্ন আসো। তারপর আরেকজনের প্রশ্ন করলে তার জন্ম কি বরিশালে? আলো জ্বলবে না। তার জন্ম কি বর্তমান পশ্চিমবঙ্গে? আরেকজনের প্রশ্ন করলো, সালমা আলো জ্বালাবে। হ্যাঁ। তিনি কি নারী? না, তিনি একজন পুরুষ কবি, তাহলে আলো জ্বলবে না। তিনি কি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর? না, ইনি তো আমাদের জাতীয় কবি, তার মানে আলো জ্বলবে না। তার মৃত্যু কি ঢাকায় হয়েছিল? তার মানে আলো জ্বলবে। হ্যাঁ, তেনার মৃত্যু ঢাকায় হয়েছিল। তারপর শেষ একজন প্রশ্ন করলেন, তিনি কি আমাদের বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম? হ্যাঁ, তার মানে আলো জ্বালানো হলো। দেখো খেলাটা কেমন মনে হলো। এখান থেকে আমি তোমাদের সম্পূর্ণ খেলাটার একটা সারাংশ বলতেছি, যে তোমাদের মধ্য থেকে মানে একটা ক্লাসে 20 জন স্টুডেন্ট উপস্থিত আছে, তার মধ্য থেকে একজন স্টুডেন্ট, সালমা নামে একজন স্টুডেন্ট সামনে চলে গেল এবং তাকে আইডিয়া করতে বলা হলো 3টা জিনিস। একটা হচ্ছে প্রিয় বই, বিখ্যাত ব্যক্তি, আর একটা প্রিয় সিনেমার নাম। সে মনে মনে ধরে নিল হচ্ছে বিখ্যাত ব্যক্তি। প্রিয় বইও নেয়নি, প্রিয় সিনেমাও নেয়নি, বিখ্যাত ব্যক্তি ধরে নিছে। সে তার কার নাম ধরে নিছে? আমাদের জাতীয় কবির নাম। ঠিক আছে। তারপর এখান থেকে তোমরা মানে পিছনে যে 19 জন ছিল তার মধ্য থেকে 19 জন উপর কারোটা সঠিক হয়েছে, কারোটা সঠিক হয় নাই। সঠিকের জন্য লাইট জ্বালানো হয়েছে আর ভুলগুলোর জন্য লাইট জ্বালানো হয় নাই। কেমন হলো খেলাটি? এবার ভেবে দেখো, আলো জ্বালানো ছাড়াও আর কি কি উপায় তুমি কিন্তু হ্যাঁ অথবা না বোঝাতে পারো, সেই উপায়গুলো নিচে সারণীতে পূরণ করো। তাহলে এখানে আমরা যেটা করলাম, লাইট জ্বালে আর লাইট না জ্বালে, তাহলে এখানে বলা হচ্ছে আরো কি কি উপায়ে খেলাটা খেলানো যায়। মাথা বা হাত ব্যবহার করে ইশারার মাধ্যমে, হ্যাঁ ইশারা দিয়ে সঠিক বা সঠিক নয় সেভাবে আমরা করতে পারি। এক পাশে হ্যাঁ অন্য পাশে না লিখেও। তাহলে আর এখানে বলতেছে তোমরা 3টা জিনিস এই ঘরগুলোতে লেখো, এমন কিছু যেটা দিয়ে আমরা খেলাগুলো খেলতে পারি তোমার নিজেদের মতো। সবারই এইখানে খেলার নিয়মটা একই হতে হবে তা না, ভিন্ন জনের আইডিয়া ভিন্ন ভিন্ন হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কেউ বলতে পারো হাত উঠানো এবং নামানোর ক্ষেত্রে মানে যদি সঠিক হয় হাত উঠাবে, সঠিক যদি না হয় হাত উঠাবে না। আরেকটা খেলা খেলা যায়, কেউ সঠিক হতে হাত দিয়ে তালি দিবে, যখন সঠিক হবে না হাত দিয়ে তালি বাজবে না। ঠিক আছে, অনেকভাবেই করা যায়, তোমরা এটা পূরণ করে নিও। ঠিক আছে, শুধু নামগুলো লিখলেই হবে। যেমন এখানে হাত পা নেড়ে ব্যবহার করা হয়েছে, তোমরা বলতে পারো হাত পা হাতে তালি শব্দ করে। ঠিক আছে, তাহলে চলো আমরা পরে এখানে কি বলতে দেখো। আচ্ছা, খেয়াল করছো যে খেলাটির মাঝে তোমরা একটি সংকেত ব্যবহার করছো। হ্যাঁ বলতে হলে আলো জ্বালিয়েছো আর না বলতে হলে আলো বন্ধ করেছো। এমন সংকেতের মাধ্যমে কেবল হ্যাঁ আর না ব্যবহার করে বেশ কঠিন কিন্তু সিদ্ধান্ত তোমরা নিতে পেরেছো। আর একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, তোমাদের টর্চ বাল্ব বা টর্চের বাল্বের সুইচ টিপে বিদ্যুতের উপস্থিতি নিশ্চিত করলে আলো জ্বলে। সুতরাং বিদ্যুতের উপস্থিতি মানে হ্যাঁ আর অনুপস্থিতি মানে না। তাহলে এইভাবে আমরা খেলতে পারি, যে যেহেতু আমাদের প্রত্যেকটা ক্লাসেই কারেন্ট থাকে, যদি হয় তাহলে সুইচ দিব আলো জ্বলবে, সুইচ দিব আলো জ্বলবে না। অথবা ফ্যান দিয়েও খেলতে পারি, যদি আমরা সুইচ দিয়ে ফ্যান চালু হলো, যদি প্রশ্ন ভুল হয় ফ্যান চালু করলাম না। ঠিক আছে, এভাবে খেলা যায়। এখন আমরা যদি গাণিতিকভাবে হ্যাঁ হলে 1 আর না হলে 0 ধরে নেই, তাহলে বিদ্যুতের উপস্থিতির মান হচ্ছে 1 আর অনুপস্থিতির মান হচ্ছে 0। সে অর্থে তোমরা কেবল 1 এবং 0 ব্যবহার করে সঠিক প্রশ্নের উত্তর বের করে নিয়ে আসতে পেরেছো এবং একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে। অনেকটা সময় হয়তো লেগেছে, কিন্তু হ্যাঁ অথবা না ছাড়া আর কিছুই কিন্তু জানার বা বোঝার প্রয়োজন হয় নাই। তাহলে এখানে কি বলা আছে দেখো, তাহলে যন্ত্রের গণনা পদ্ধতিতে এখানে 2টা বক্স দেওয়া আছে ফাঁকা, এই 2টি সংকেত ব্যবহার করায়। 2টা সংকেত আমি কিন্তু সবার প্রথমেই তোমাদেরকে লিখে দিয়েছিলাম, একটা হচ্ছে 0 আর 1 বা 0 1। তাহলে এই বক্স 2টার মধ্যে আমরা কি লিখবো, একটা হচ্ছে 0 আর একটা লিখবো হচ্ছে 1। ঠিক আছে, এবার তোমাদের এখন একটা মজার ব্যাপার বলি। তোমাদের চারপাশে কম্পিউটার, টেলিভিশন, মোবাইল ফোন, ক্যালকুলেটর, এরকম যত জিনিস দেখছো এরা সবাই আসলে এই অনুমানের খেলার মতো করে কাজ
করে। তার মানে শুধুমাত্র হ্যাঁ আর না, 1 এবং 0 ব্যবহার করেই সব কাজ করে। অবাক ব্যাপার, তাই না? এই যন্ত্রগুলো আসলে বিদ্যুতের উপস্থিতি বা অনুপস্থিতির সংকেত ব্যবহার করেই আমরা কম্পিউটারে ভিডিও গেম খেলি, সিনেমা দেখি, লেখালেখি করি, কিন্তু সেই সংকেত তখন কেবল একটি হ্যাঁ বা একটি না এর মধ্যে সীমাবদ্ধ থাকে না। অনেকগুলো হ্যাঁ এবং না, অর্থাৎ 1 আর 0 মিলিয়ে বড় একটি সংকেত তৈরি করা হয়। কিন্তু তার মাঝে এই দুইটি ছাড়া অন্য আর কোনো সংকেত থাকে না। আচ্ছা, আমরা সাধারণ গণনা করতে বা সংখ্যা লিখতে কয়েকটি সংকেত বা অঙ্ক ব্যবহার করি, সেগুলো লিখে নিচে সারণী পূরণ করো। তাহলে আমরা সংখ্যা কয়টা লিখি? 0 থেকে 9টা। তার মানে 10টা সংখ্যা, তাই না? তাহলে লেখো এখানে 0, এখানে লেখো 1, এখানে লেখো 2, এখানে লেখো 3, এখানে লেখো 4, এখানে লেখো 5, এখানে লেখো 6, এখানে লেখো 7, এখানে লেখো 8, এখানে লেখো 9। আমরা যেমন গণিত বা গণনা করতে গিয়ে 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক দিয়ে তৈরি 10 ভিত্তিক বা দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, কম্পিউটার বা ইলেকট্রনিক যন্ত্রের ক্ষেত্রে এমন নয়। কিন্তু কি আর করার, বেচারা সব কাজ ওই 0 আর 1 দিয়েই করতে হয়। তার মানে আমরা যখন যে কোনো কাজ করি তখন আমরা এই 9টা সংখ্যা ব্যবহার করি। হাট বাজারে কেনাকাটা থেকে শুরু করে যা কিছু আছে এই সংখ্যাগুলো ব্যবহার করি। আর এই যে তোমরা একটা ইলেকট্রিক রোবট দেখতে পাচ্ছ, এগুলো সাধারণত কাজ করে কি দিয়ে? 0 এবং 1 দিয়ে। তাহলে মানুষের মধ্যে আর রোবটের মধ্যে পার্থক্য দেখো। ইলেকট্রিক যত জিনিসগুলো আছে কম্পিউটার থেকে শুরু করে এদের কাজগুলো হচ্ছে 0 থেকে 1 দিয়ে। আর মানুষ কাজ করে 0 থেকে 9 পর্যন্ত দিয়ে। তাহলে এখানে দেখো দশমিক পদ্ধতিতে আমরা 0, 1, 9 পর্যন্ত চিহ্নগুলোকে অঙ্ক বা ডিজিট বলি। তাই বাইনারি 0 এবং 1 কে বাইনারি অঙ্ক বা বাইনারি ডিজিট বলা হয়। তাহলে 1 থেকে যে 9 পর্যন্ত সংখ্যাগুলো আছে সেইগুলোকে বলা হয়, বাংলায় বলা হয় অঙ্ক, ইংরেজিতে বলা হয় ডিজিট। আর 0 এবং 1, তাহলে এই সংখ্যাগুলোকে বলা হয় বাইনারি ডিজিট। মনে থাকবে, 0 থেকে 9 পর্যন্ত ওগুলো হচ্ছে অঙ্ক বা ডিজিট, 0 এবং 1 এই দুটাকে বলা হয় বাইনারি ডিজিট। বারবার বাইনারি ডিজিট না বলে বাইনারি হতে বিআই আর ডিজিট হতে টি মিলিয়ে সংক্ষেপে বলা হয় বিট। তাহলে এটা হচ্ছে টি মিলিয়ে সংক্ষেপে বলা হয় বিট। বাংলায় একে বলি আমরা হচ্ছে বিট। ঠিক আছে? তাহলে 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলোকে বলা হয় ডিজিট। আর এর মধ্য থেকে 0 আর 1 কে বলা হয় আমরা বাইনারি ডিজিট বলে থাকি। তারপরে আসো, 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 ছাড়া আর কোনো অঙ্ক নেই। এমন কিন্তু আরো অনেক সংখ্যা পদ্ধতি আছে। তুমি কি ব্রাজিলের পিরিহা উপজাতির কথা শুনেছ? তাদের বসবাস হলো আমাজন বনের গহীনে। সভ্যতার সাথে ওদের সম্পর্ক নেই মোটেই। জ্ঞান বিজ্ঞান তো দূরের কথা, তাদের বর্ণমালা, ভাষার শব্দ, গণনা পদ্ধতি খুবই সীমিত। তারা 1 এবং 2 এর বেশি গণনা করতে পারে না। 2 এর বেশি যে কোনো সংখ্যাকে তারা বলে হচ্ছে অনেক। ঠিক আছে? এটা মজার না? তো কেমন হয় আমরা যদি 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি গণনা করা শিখতে পারি? একটা কথা তোমাদের আগেভাগেই জানিয়ে রাখি, 2 ভিত্তিক পদ্ধতি ভালো করে বুঝলে কম্পিউটার কিভাবে কাজ করে সেটি বুঝতে পারবে। শুধু তাই না, কম্পিউটার অনেক সমস্যা তুমি নিজেই বুঝে সমাধান করতে পারবে। তাহলে চলো পরিচিত হয়ে নেই 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতির সাথে। তাহলে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোনগুলো? ঠিক আছে? কার্ডের ডট গুণি। নিচের নিচের খেলার মধ্যে দিয়ে আমরা কম্পিউটার কিভাবে গণনা করে সেটা বুঝতে পারবো। খেলার শুরুতেই তোমরা যে কোনো 4 জন ক্লাসের সামনে গিয়ে অন্যদের মুখোমুখি দাঁড়াও। তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে বড় কার্ড। এবার প্রথম জনের কার্ড একটি ডট এঁকে দাও। এভাবে দ্বিতীয় জনের কার্ডে
2টি আর তৃতীয় জনের কার্ডে 4টি ডট আঁকো। তাহলে দেখো এখানে একটা ডট আঁকানো হয়েছে, এখানে 2টা, এখানে 4টা, এখানে ফাঁকা। তাহলে একটু ধরে নাও তো, চিন্তা করো তো, এখানে হচ্ছে 1টা, এখানে কয়টা হয়েছে 2টা, 1 এর ডবল 2, 2 এর ডবল 4, তাহলে 4 এর ডবল কয়টা হবে, এখানে 8টা হবে। এখানে বলা আছে বুদ্ধি খাটাও। এবার তোমরা একটু চিন্তা করে বলো তো চতুর্থ কার্ডে কয়টি ডট থাকবে এবং কিভাবে তোমরা উত্তর নির্ণয় করলে। তাহলে আমরা কিভাবে করলাম, মানে প্রথমেরটা যা আছে তার ডবল, দ্বিতীয়টা যা আছে তৃতীয় তার ডবল, তৃতীয়তে যা আছে চতুর্থ তার ডবল হবে। তাহলে এখানে হবে 4টার ডবল 8টা, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 4টা হয়ে গেল। ঠিক আছে, তাহলে তোমরা একটু বুঝাই লিখবা যে এখান থেকে আমরা লিখলাম কি, প্রথমটার ডবল দ্বিতীয়টা, দ্বিতীয়টার ডবল তৃতীয়টা, তৃতীয়টার ডবল হচ্ছে চতুর্থটা। ঠিক আছে, এখন দেখো আমরা এভাবে এটা একটা সূত্র হিসেবে কল্পনা করতে পারি। তাহলে এখানে কত হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে কত 8। এরপরে যদি একটা ঘর থাকতো 8 এর ডবল কত, 8 এর ডবল নিতাম আমরা 16। ঠিক আছে, এরপরে যদি ঘর থাকে আমরা তারপরে আরো নিব সেটা 32। তাহলে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, আরেকটা 1 2 3 4, এই যে 16টা হয়ে গেল। ঠিক আছে, এইরকম 16টা। তাহলে আমরা এটা একটা মনে রাখবো, অথবা আরেকভাবে মনে রাখতে পারি। দেখো এটা হচ্ছে আমাদের গণিতের নিয়ম। তাহলে 2 এর উপর হচ্ছে 0 পাওয়ার। তোমরা এগুলো জানো না আজ পর্যন্ত, আজ শিখে রাখো। 2 এর উপর যে কোনো সংখ্যার উপর 0 হলে তার মান হবে 1। তাহলে এটা হচ্ছে 1। এখানে দাও 2 এর উপর 1 পাওয়ার। তোমরা এর আগের অঙ্কগুলো করছো পাওয়ার দিয়ে অনেক। 2 এর উপর 1 পাওয়ার মানে 2। এখানে দাও 2 এর উপর 2 পাওয়ার মানে স্কোয়ার। তাহলে 2 এর উপর স্কোয়ার দিলে 2 কে 2 বার গুণ, 2 দুগুণে 4। এখানে 2 এর উপর 3 পাওয়ার দাও। 2 এর উপর 3 পাওয়ার মানে 2 কে 3 বার গুণ, ইকুয়াল সমান সমান লিখতে পারি আমরা কত 8। আর এখানে হচ্ছে 2 এর উপর 4 পাওয়ার। 2 এর উপর 4 পাওয়ার মানে হচ্ছে 16, অথবা 2 কে 4 বার গুণ। ঠিক আছে, এটা ইংরেজি হয়ে গেছে, আমি 4 বাংলা দিচ্ছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আজ এই পর্যন্তই। ধন্যবাদ, সবাইকে ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।